স্নেহাশিস দেখতে পেল রাস্তার কিছুটা দূরে জটলা করে আছে লোকজন। বুকটা হঠাৎ করে অজানা আতঙ্কে কেঁপে উঠল। টলমল পায়ে এগোতে লাগলো ভিড়ের দিকে। কোনো রকমে ভিড় ঠেলে প্রবেশ করল। ঢুকে দেখে রাস্তার উপর উবুড় হয়ে পড়ে আছে একজন লোক। তার মাথা বলে কিছু নেই, চারিদিকে রক্ত আর রক্ত। কি সাংঘাতিক দৃশ্য! সহ্য করতে না পেরে স্নেহাশিস ছিটকে বেরিয়ে এলো ওখান থেকে। এই কেমন দৃশ্য দেখল! মাথা ঘুরছে, চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে স্নেহাশিসের। হঠাৎ করেই আপন মনে বলতে শুরু করলো সে, কিন্তু কিন্তু ওই কি সেই লোক? সেটা তো দেখা হলো না। যদি সেই হয় তাহলে হয়তো এই যাত্রায় বেঁচে গেলাম। আর আর যদি না হয়, না না, এটা হতে পারে না, কখনো না। এই বলে স্নেহাশিস সেই ভিড়ের দিকে ফের এগিয়ে গেল। পা টলমল করছে তার, চোখটা কেমন যেন বন্ধ হয়ে আসছে। তাও অনেক কষ্টে এগিয়ে গেল মৃতদেহের দিকে। ভিড় ঠেলে ফের ঢুকে নিচু হয়ে দেখল ডান হাতের তর্জনীটা। কই, নেই তো, সেই আংটিটা তো নেই। তার মানে সে লোক নয়। কি হবে এখন আমার? কোন রকমে ওখান থেকে বেরিয়ে এসে রাস্তায় ধপ করে বসে পড়ে সে। কি করবে কিছুই বুঝতে পারল না। আচমকা ও লক্ষ্য করল কেমন যেন পাল্টে যাচ্ছে চারিদিক। নিকষ কালো অন্ধকার ঘিরে ধরছে স্নেহাশিসকে। মানুষদেরকেও তো আর দেখা যাচ্ছে না। কোথায় সেই লাশ? স্নেহাশিস ভুল দেখছে না তো? ভালো করে চোখ কচলে দেখল, না, একদম সত্যি। সব কিছুই নিমেষে কোনো অজানা শক্তি যেন পাল্টে দিয়েছে। দেখল ও একটা শুনশান রাস্তার উপর উবুড় হয়ে শুয়ে আছে। চারিদিক অন্ধকার, তাই বোঝার উপায় নেই কিছুই। আতঙ্কে স্নেহাশিসের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। হৃৎপিণ্ডটা মনে হতে লাগলো ঠেলে শরীরের বাইরে চলে আসবে। কিছু না ভেবেই স্নেহাশিস দৌড়তে শুরু করে। দৌড়চ্ছে তো দৌড়চ্ছে, কিন্তু পথের যে শেষ নেই। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায় ও। কে যেন বেশ মিহি সুরেলা কণ্ঠে ডাকছে, স্নেহাশিস, ও স্নেহাশিস, দাঁড়াও দাঁড়াও, আমার জন্য দাঁড়াও, আমি তো যাবো তোমার সাথে। স্নেহাশিস, ও স্নেহাশিস। কথাগুলো এমন সুরেলা যে ওকে কেমন একটা মোহে আচ্ছন্ন করে ফেলল। ও চাইলেও দৌড়তে পারছে না। পা গুলো যেন কেউ ধরে রেখেছে, এক্ষুনি পড়ে যাবে। কণ্ঠস্বর রোধ হয়ে গেছে, কথা বেরোচ্ছে না। তাও প্রাণপণ চেষ্টা করে চিৎকার করে ডেকে উঠল, বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো? কেউ কেউ কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। হঠাৎ দূর থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। কে যেন বিদ্রুপ করে হাসছে। কি
দেবদেবী এবং অসুর এই দুয়ের মধ্যে বিভেদ আমরা খুব সহজেই করতে পারি। একজন শুভ অর্থাৎ ভালোর প্রতীক এবং অপরজন অশুভের, আর আমরা মানুষরা এই ভালো খারাপের মাঝের সেতু হিসেবে অবস্থান করি। তো এবার আসল কথাটা বলি। ধরুন আপনি এতদিন শুভ শক্তির প্রতীক হিসেবে যাকে পুজো করে এলেন, সে যদি সত্যি শুভ শক্তির প্রতীক না হয়, তখন কি হবে? কি জটিল লাগছে? তাহলে আজকের গল্পটা শুনুন। ওটাই এই বিষয়ের একটি উদাহরণ, যেখানে আপনি প্রাচীন মিশর পাবেন, পাবেন নানা ধরনের দেবদেবী, পাবেন মার্ক স্পেক্টার, স্টিভেন আরে গ্র্যান্টকে। কি সব বলছিস ভাই? এগুলো তো মার্ভেলের ক্যারেক্টার, সব মুন নাইটে আছে এরা। ও সরি সরি সরি, সত্যি ভাই। আসলে মিশর এলেই কেমন সব গুলিয়ে যায়। যাকে শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক শুভম গুচ্ছাইতের লেখা মিশরীয় আংটি। শুনতে থাকুন। বাবু, এই বাবু, কি হয়েছে তো? এমন করে কাঁপছিস কেন? বাবুরে। মার এমন জোরে ডাকাডাকিতে সম্বিত ফিরে পায় স্নেহাশিস। ধর্মর করে উঠে বসে ও দেখে তার বালিশ, বিছানার চাদর, তার পরনের গেঞ্জিটাও ঘামে ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা পাশে বসে জিজ্ঞেস করল, কি রে, ভয়ের স্বপ্ন দেখছিলিস বুঝি? মায়ের কথার উত্তরে শুধু অল্প মাথা নাড়ে স্নেহাশিস। কি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে তা বলে বোঝানো যাবে না, কেউ বিশ্বাসই করতে চাইবে না। যাই হোক, স্নান করে তৈরি হয়ে নিল অফিস যাওয়ার জন্য। এখন অনেকটা হালকা লাগছে। ঘড়িতে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। কোনো রকমে খেয়ে বেরিয়ে গেল অফিসের জন্য। অফিস পৌঁছতেই একটা ফোন করলো অনিমেষকে। অনিমেষ ওর ছোটবেলার বন্ধু, পেশায় একজন ডাক্তার। হ্যালো অনিমেষ। হ্যাঁ বল রে, কি ব্যাপার? কেমন আছিস তুই? অনেক দিন হলো তো তোর কোনো পাত্তা নেই। হ্যাঁ বলছি, শোন না, আজ একটু আসতে পারবি বাড়িতে? প্লিজ ভাই, খুব দরকার। এই তোর কি হয়েছে বলতো? শরীর টরীর ভালো আছে তো? আর কাকিমা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তুই শুধু একবার আয় ভাই। আচ্ছা, আজ তো শনিবার, কাজের চাপও তেমন একটা নেই। আচ্ছা, আমি ওই ঠিক 8টার দিক করে আসছি, ঠিক আছে? হ্যাঁ খুব হবে। আচ্ছা রাখলাম, হ্যাঁ। বলেই ফোন কেটে দেয় স্নেহাশিস। পাশে রাখা গ্লাসটা এক চুমুকে শেষ করে ও। এদিকে অনিমেষের চিন্তা হতে শুরু করে, হঠাৎ করে এমন প্রাণবন্ত ছেলের হলো কি? গলাটা শুনেও কেমন একটা চিন্তিত লাগছিল। আজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফেরে স্নেহাশিস। ঘড়িতে তখন 6টা বাজে। হাত মুখ ধুয়ে মাকে চা আনতে বলে, আর তার সাথে অনিমেষের আসার খবরটাও জানিয়ে দেয়। চা হাতে স্নেহাশিস সোফায় গা এলিয়ে দেয়। হাতে এখনো 2 ঘন্টা বাকি আছে। সময় যেন কাটতেই চাইছে না আর। খালি মনে হচ্ছে মাথার মধ্যে কেউ যেন বসে আছে, কিন্তু কোনো যন্ত্রণা নেই। স্নেহাশিস কি তবে পাগল হতে শুরু করলো? চা খেয়ে নিজের ঘরে চলে যায় ও। লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই তার। হঠাৎ একটা গাড়ির হর্নে ঘুম ভাঙে তার। স্নেহাশিস দেখল
একটা গাড়ির সামনের সিটে বসে রয়েছে সে, পাশে অনিমেষ। এ কি, তুই কখন এলি? আর আমি গাড়িতেই বা কিভাবে? অনিমেষ হেসে বলল, বলছি সব বলছি, একটু ধৈর্য ধরো বন্ধু। বলেই কেমন যেন একটা বিকট হাসি হাসে সে। স্নেহাশিসে তা মোটেও পছন্দ হয় না। এই, তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? হঠাৎ এমন একটা দৃশ্য দেখল সে, তাতে তার সমস্ত স্নায়ু একযোগে বিদ্রোহ করে উঠল। সমস্ত হাড় ওর হিম হয়ে গেল, রক্ত চলাচল দ্রুত হয়ে গেল। গাড়িটা যে রাস্তা দিয়ে আর চলছে না। ও স্পষ্ট দেখল গাড়ির চাকা রাস্তায় নেই, গাড়ি উড়ছে, সাথে স্নেহাশিসও। পাশে অনিমেষকে ডাকতে গিয়ে দেখে, এ কি, অনিমেষ কই? গাড়ি তো একাই চলছে দুরন্ত গতিতে। এ কোথায় নিয়ে যাচ্ছে স্নেহাশিসকে? ভয়ে আতঙ্কে জোরে চিৎকার করে সে, অনিমেষ, এই অনিমেষ, আরে এই অনিমেষ! এই স্নেহাশিস, কি হলো তোর? আমি তো এখানে আছি, আর তুই লাইট অফ করে শুয়ে পড়েছিলিস কেন? শরীর ভালো নেই নাকি? স্নেহাশিস, রে স্নেহাশিস! ঘরের লাইট জ্বালিয়ে অনিমেষ দেখে স্নেহাশিস থরথর করে কাঁপছে। অনিমেষ দ্রুত ওর মাথায় হাত দিল। এ কি, এ যে সাংঘাতিক গা গরম, জ্বর এসেছে বোধহয়। স্নেহাশিসের মা ভয় কেঁদেই ফেললেন। তুমি একটু দেখো বাবা ওকে, বেশ কিছুদিন ধরে কেমন যেন হয়ে গেছে, ও খালি ভয় পায়। কাকিমা, এক গ্লাস জল আনো, আর বাড়িতে প্যারাসিটামল আছে তো? স্নেহাশিসের মা মাথা নেড়ে উপস্থিতির কথা জানিয়ে জল আনতে চলে গেলেন। জল এলে অনিমেষ জলের ছিটে দিল স্নেহাশিসের মুখে। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে চোখ খুলল স্নেহাশিস। অস্ফুট স্বরে বলল, আমি কোথায়? কোথায় আমি? স্নেহাশিসের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। স্নেহাশিসের মা ছেলের এমন অবস্থায় আরও ভেঙে পড়লেন। অনিমেষ কোনো রকমে ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে স্নেহাশিসের মায়ের উদ্দেশ্যে বলল, কাকিমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি চিন্তা করো না, কাল সকালে ও একদম ঠিক হয়ে যাবে, আর আজ রাতে আমি এখানেই আছি। ড্রয়িং রুমে এসে বসল ওরা। স্নেহাশিসের মা সবটা বললেন আদ্যপ্রান্ত, যা যা কাল থেকে ঘটেছিল। সব শুনে অনিমেষের মুখটা বেশ গম্ভীর হয়ে যায়। ও বলে, আমি দেখছি কি করা যায়। কাল সকালে ও উঠলে ওর মুখ থেকে পুরো ব্যাপারটা শুনতে হবে। আর তুমি এখন শুয়ে পড়ো, আমি আছি এখানে। সেই রাতে আর কিছুই তেমন হয়নি, সব কিছু নির্বিঘ্নে কেটে যায়। পরের দিন খুব সকালবেলা স্নেহাশিসের ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে এসে দেখে অনিমেষ তখন সোফায় ঘুমিয়ে আছে। কিছুই ভেবে পায় না অনিমেষ এলোটা কখন। তার কাছে গিয়ে স্নেহাশিস ডাকে, অনিমেষ, এই অনিমেষ, কখন এলি? কি রে, আমায় ডাকিসনি কেন? ঘুম জড়ানো চোখে অনিমেষ তাকিয়ে দেখে স্নেহাশিস দাঁড়িয়ে আছে।
ও তুই, কখন উঠলি ঘুম থেকে? দাঁড়া, বস এখানে, আমি ফ্রেশ হয়ে আসছি। স্নেহাশিসের মাথায় কিছুই আসছিল না। ও ভ্যাবলার মতো বসে পড়ল সোফাতে। অনিমেষ মুখ হাত ধুয়ে এসে দেখল স্নেহাশিস সোফায় বসে খুব গভীর মনোযোগ সহকারে কিছু ভাবছে। কিছু যেন মনে করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, বা কেউ মনে করতে দিচ্ছে না। যাই হোক, অনিমেষ এসে বসল স্নেহাশিসের পাশে, কিন্তু স্নেহাশিসের সেই দিকে হুঁশই নেই। ও এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে ভেবেই চলেছে। অতঃপর অনিমেষ স্নেহাশিসের পিঠ চাপড়ে বলল, কি রে, কি এত ভাবছিস? খানিকটা থতমত খেয়েও সামলে নিয়ে সে উত্তর দিল, কই কিছু না তো, যাকে ছাড়, কাল এলি কখন? অনিমেষ সবটা খুলে বলল স্নেহাশিসকে। ও শুনে থ। ও কিছুতেই মনে করতে পারছে না কাল কি হয়েছিল। কেবল স্বপ্নের কিছু কিছু অংশই ওর মনে পড়ছে। অনিমেষ বেশ ভালো করে স্নেহাশিসকে লক্ষ্য করছিল। তারপর বলল, এই, তোর কি হয়েছে বলতো? দেখ, কিচ্ছু লুকোবি না আমার থেকে, যা হয়েছে তা সবটা খুলে বল। স্নেহাশিস বলতে শুরু করল। প্রায় আধ ঘন্টা ধরে সমস্ত কাহিনী বলে চলল। সব শুনে অনিমেষ জিজ্ঞেস করল, আচ্ছা, কাল রাতে তুই কি যেন স্বপ্ন দেখেছিলিস? আরে তেমনভাবে তো কিছুই মনে নেই, ওই আবছা আবছা। আরে তাতেই হবে, তুই শুধু বল। স্নেহাশিস শুরু করল, আমি তো জানতাম তুই আসবি, তাই অনেক আগেই অফিস থেকে বাড়ি চলে আসি। এসে চা খেয়ে ভাবি তোর তো আসতে এখন অনেক দেরি, তাই একটু ঘুমিয়ে নি। কয়েকদিন ধরে তো ভালো ঘুমই হচ্ছে না, তাই ঘরে গিয়ে আমি শুয়ে পড়লাম লাইট বন্ধ করে। কিছুক্ষণ পর হঠাৎ দেখি আমি উঠছি, মানে গাড়িটা উঠছে, সাথে আমিও। আর পাশে বসে তুই চালাচ্ছিলিস। হঠাৎ দেখলাম তুই নেই, কিন্তু কিন্তু গাড়ি উঠছে, সাথে আমিও। এই বলে অনেকক্ষণ মেঝের দিকে চেয়ে রইল সে। তারপর হঠাৎ বলে উঠল, না, আর তেমন কিছু মনে পড়ছে না। অনিমেষ একটু ভেবে নিয়ে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে, আর মনে করতে হবে না। আমার মনে হয় তোর অফিসের কাজের চাপ বড্ড, ভালো করে তাই রাতে ঘুম হচ্ছে না বোধহয়, তাই হয়তো তুই এরকম স্বপ্ন দেখছিস। আচ্ছা, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? তুই এটা খেয়ে নিস। না না, এটা কাজের জন্য নয়। এর আগেও আমি অনেক কাজের চাপ সামলেছি, এটা অন্য কিছু। চোখ বন্ধ করলেই ভয়ঙ্কর রকম স্বপ্ন দেখি সব। বাঁচা ভাই আমায় প্লিজ। অনিমেষ হঠাৎ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। সে স্নেহাশিসের ডান হাতের তর্জনীর দিকে তাকিয়ে রয়েছে। আরে এটা আবার কি? কবে কিনলি এটা? ভয় দূর করার জন্য নাকি? আর তুই তো এমন কুসংস্কারী ছিলিস না, তবে আবার এসব কেন? স্নেহাশিস হেসে ওঠে, বলে, না না, এটা কোনো সাধু বাবার থেকে নেওয়া নয়। এটা কিনেছি একটা কিউরিওর দোকান থেকে, ওই প্রায় সপ্তাহখানেক আগে। জিনিসটা খুব সস্তায় পেয়ে যায়, বেশ প্রিসিয়াস, দেখলেই বোঝা যায়। বল। বটে। আচ্ছা, একটুখানি ওটা খুলে দে তো দেখি। স্নেহাশিস হাতের আংটিটা খুলে অনিমেষকে দেয়। অনিমেষ খুব তীক্ষ্ণ দৃষ্টিতে
পর্যবেক্ষণ করতে থাকে। আংটিটার বৈশিষ্ট্য হল তার ওই নীল রঙের একটা পাথর, আর তাতে একটা লালের আভাও রয়েছে। দেখতে অনেকটা রক্তমুখী নীলার মতন, কিন্তু রক্তমুখী নীলা এটা নয়। আংটির গায়ে দুধারে কেমন একটা নকশা কাটা। স্নেহাশিসের থেকে আতস কাঁচ চেয়ে নিয়ে খুব ভালো করে নকশাটা পর্যবেক্ষণ করল সে। একদিকে ইজিপশিয়ান ভাষায় কিছু লেখা, যা বোঝার উপায় নেই, আর একদিকে একটি মুখ। ঠিক মানুষের মুখ বলা চলে না, আবার ঠিক পশুরও নয়, কেমন যেন বিদঘুটে, দেখলেই ভয় লাগে। অনিমেষ ভালো করে দেখে আংটিটা ফেরত দিয়ে বলল, আচ্ছা, তোর এই অবস্থার জন্য এই আংটিটা দায়ী নয় তো? স্নেহাশিস যেন আকাশ থেকে পড়ে। আংটি? দূর, না না, আংটির জন্য হবে কেন? আর তুই তো এসবে মানিস না। তবে না না, এটা তোর মনের ভুল, বুঝলি? অনিমেষ কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দেয়, হ্যাঁ, আমি এসব মানি না ঠিকই, কিন্তু কিন্তু আমার যেন কেমন একটা অস্বস্তি হচ্ছিল আংটিটা দেখার সময়। ওহ, ওই বীভৎস মুখ, কি ভয়ঙ্কর দেখতে! না পশু না মানুষ। আরে লোকে এমনিতে দেখলেই তা ভয় পাবে। তুই আমার কথা শোন, বুঝলি? তুই একটা দিন ওই আংটিটা খুলে ঘুমা। জানি বোকা বোকা কথা বলছি, তাও একদিন ঘুমা, দেখ কি হয়। ঠিক আছে, আজ যখন দুপুরবেলা ঘুমোবো তখন এটা খুলে রাখবো, দেখা যাক কি হয়। ঠিক এই সময় স্নেহাশিসের মা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। উনি দরজার আড়াল থেকে আংটির ব্যাপারটা পুরোটাই শুনেছিলেন। অনিমেষের দিকে তাকিয়ে বললেন, জানো তো বাবা, ওকে আমি অনেক বারণ করেছি, এইসব ভুলভাল জিনিস পড়িস না। কার না কার অভিশপ্ত এইসব জিনিস। শোনেনি আমার কথা, একবারও শোনেনি। উফ মা, তুমি চাও তো আমাদের জন্য একটু চা করে দাও, আর মন থেকে এইসব বাজে চিন্তা হাঁটাও। একটু রুষ্ট হয়ে বলে স্নেহাশিস। ক্রমে সকাল গড়িয়ে দুপুর হয়। অনিমেষ ব্রেকফাস্ট করে বিদায় নিয়েছে। একটা জরুরি ডাক পড়েছিল তার। কোনো এক রোগীর প্রায় মরো অবস্থা, তাই দ্রুত বেরিয়ে যেতে হলো তাকে। দুপুরের খাওয়া শেষ করে স্নেহাশিস অভ্যেস মতন একটা সিগারেট ধরিয়ে সোফায় বসে সিগারেট খেতে খেতে অনিমেষের বলে যাওয়া কথাগুলো ভাবতে লাগল। আর আনমনি ওই নিষ্পাপ আংটির দিকে তাকিয়ে মনে মনেই একটু হেসে ফেলল। সিগারেটটা শেষ করে নিজের ঘরে এসে আংটিটা খুলে রাখল টেবিলে। তারপর পরম স্বস্তিতে গা এলিয়ে দিল বিছানাতে। গা এলানোর সঙ্গে সঙ্গেই ঘুম এসে যায়। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। প্রায় আধ ঘন্টা পর একটা খুট শব্দে স্নেহাশিসের ঘুম ভেঙে যায়। ও দেখল টেবিলের ট্রেতে রাখা সিগারেটটা হঠাৎ দপ করে জ্বলে উঠেছে। জ্বলতে জ্বলতে তার হাতের খুব কাছেই চলে এলো আগুনটা। স্নেহাশিস ভয়ে টেবিল থেকে অ্যাশট্রেটা ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। কয়েক সেকেন্ড পর আচমকা মনে হলো কেউ যেন ওর ঘর ধোঁয়ায় ভর্তি করে দিয়েছে। চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া, সিগারেটের ধোঁয়া। স্নেহাশিস অবাক হয়ে ভাবতে লাগলো, এত ধোঁয়া এলো কি করে? ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ল মেঝেতে পড়ে থাকা জ্বলন্ত সিগারেটটার দিকে। এ কি? এ যে একটা সিগারেট নয়, লক্ষাধিক সিগারেট একসাথে জ্বলছে, আর তার থেকে বেরোচ্ছে বীভৎস ধোঁয়া। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো তার। ও বিছানা থেকে নেমে দৌড় দিল দরজার দিকে।
কিন্তু দরজা কই? কিছুই তো নেই। না, নেই কোনো দরজা, নেই কোনো জানলা। ও কি ভুল দেখছে? ভালো করে দুহাত দিয়ে চোখ রোগড়ে দেখে, না সত্যি এই ঘরে কিছুই নেই। স্নেহাশিস অনুভব করল তার সারা শরীর ঘামে ভিজে গেছে। ও একটা বদ্ধ ঘরের মধ্যে বন্দী, যে ঘরের কোনো পালাবার পথ নেই। এদিকে ধোঁয়া আরো তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। এরপর যা দৃশ্য সে দেখল তাতে যে কারো রক্ত হিম হয়ে যাবে। ধোঁয়াগুলো আস্তে আস্তে কুণ্ডলি পাকিয়ে একটা ভয়ঙ্কর মূর্তি ধারণ করছে। স্নেহাশিস চোখ বন্ধ করে প্রাণপণ চিৎকার করতে লাগলো। ও বুঝতে পেরে গেছিল ওর মৃত্যু আসন্ন। হঠাৎ স্নেহাশিসের মা একটা গোঙানির শব্দ শুনে দৌড়ে এলেন স্নেহাশিসের ঘরে। এসে দেখলেন এক সাংঘাতিক কাণ্ড। স্নেহাশিস মেঝের উপর পড়ে মুখে দুহাত দিয়ে ঢেকে গোঙাচ্ছে। উনি দৌড়ে এসে স্নেহাশিসকে ডাকতে লাগলেন। পাশে রাখা জলের বোতল থেকে খানিক জল নিয়ে ছিটিয়ে দিলেন মুখে। মিনিট খানিক পর জ্ঞান ফিরল স্নেহাশিসের। জ্ঞান ফিরতে দেখে স্নেহাশিসের মা সভয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবা তোর? এমন করছিলিস কেন? আমার খুব ভয় লাগছে রে। কেমন যেন হয়ে যাচ্ছিস আস্তে আস্তে। কি হয়েছে তোর? বলে কেঁদেই ফেললেন। স্নেহাশিস মাকে জড়িয়ে ধরে বলল, না কিছু হয়নি, আমি ঠিক আছি। বলে যেই পাশের টেবিলের দিকে তাকালো, বুকের ভিতরটা ধড়াস করে উঠল। ও তো ঘুমানোর আগে সিগারেটটা নিভিয়ে দিয়েছিল, তবে জ্বলছে কিভাবে? আর তার আংটিটাই বা কোথায় গেল? নিজের অজান্তেই চোখ চলে গেল ডান হাতের তর্জনীর দিকে। আংটিটা যেমন অবস্থানে ছিল ঠিক তেমনই আছে। মুখটা ফ্যাকাশে হয়ে গেল ওর। সারা শরীর একবার থরথর করে কেঁপে উঠল। সাথে সাথে ফোন করলো অনিমেষকে। দ্রুত আসার জন্য অনুরোধ করল। ফোন করার মিনিট 15 মধ্যে অনিমেষ এসে উপস্থিত হলো। স্নেহাশিসের ওই ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আরে কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? স্নেহাশিস হঠাৎ বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। অনিমেষের হাত ধরে বলল, বাঁচা ভাই, আমায় বাঁচা। এই অভিশপ্ত আংটি আমায় বাঁচতে দেবে না, আমাকে মেরে ফেলবে। আমায় বাঁচা ভাই, আমি মরতে চাই না। অনিমেষ অনেক কষ্ট করে শান্ত করল স্নেহাশিসকে। আচ্ছা তুই খুলে বল কি হয়েছে। তোকে তো আমি আংটিটা খুলতে বলেছিলাম, তুই খুলিসনি কেন? স্নেহাশিস সমস্ত ঘটনা বলতে শুরু করল। অনিমেষ শুনে অবাক। এ কেমন করে সম্ভব? এ কি কোনো মায়াবী নাকি? না 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 না, এটা হতে পারে না। এই বিজ্ঞানের যুগে এ সম্ভবই নয়। এটা হয়তো তোর মনের ভুল। তুই হয়তো আংটিটা খুলতেই ভুলে গিয়েছিলি। না রে ভাই, আমি সত্যি বলছি, বিশ্বাস কর। আমি ওটা খুলেই শুয়েছিলাম। আধ ঘন্টা কোনো কথা নেই। দুজনেই ভাবছে কি করবে, কোথায় যাবে। এই আংটি তো কিছুতেই স্নেহাশিসের পিছু ছাড়ছে না। একটা কেমন যেন অজানা চক্রব্যূহে ঢুকিয়ে নিচ্ছে ওকে। চারিদিকে সব বিষাক্ত ভয়ঙ্কর মুখ। আস্তে আস্তে স্নেহাশিসের দেহের সমস্ত রক্ত পান করছে। অনিমেষ লক্ষ্য করল
এই কয়েক দিনেই স্নেহাশিসের শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। চোখে মুখে সেই লালিত্য নেই, সেই শান্ত ভাব কোথায় যেন উধাও হয়ে গেছে। এই রকম পরিস্থিতিতে অনিমেষ নিজেকে কেমন একটা গোবেচারা ভাবতে লাগলো। বন্ধুর এত কাছে থেকেও বন্ধুকে কিছুতেই সাহায্য করতে পারছে না। নিজের উপর খুব রাগ হচ্ছিল তার, কিন্তু ও যে নিরুপায়। আচ্ছা, তুই একটু সাবধানে থাক, আজ আমি চলি, বুঝলি? যাওয়ার আগে অনিমেষ ওই আংটিটার একটা ছবি তুলে নিয়ে গেল। স্নেহাশিস ফের একা। বুকের ভেতরটা অজানা ভয়ে কেঁপে উঠল আবার। না জানি আর কি কি অপেক্ষা করছে ওর জন্য। দুপুর গড়িয়ে বিকেল হলো। স্নেহাশিস সোফায় বসে টিভি দেখছে। এমন সময় একটা বুদ্ধি খেলে গেল ওর মাথায়। ও তৎক্ষণাৎ রেডি হয়ে নিল। মাকে ডেকে বলল, মা, আমি একটু আসছি, বুঝলে? ফিরতে একটু লেট হবে, চিন্তা করো না। কিন্তু মায়ের মন তো কিছুতেই স্নেহাশিসকে বাইরে যেতে দিচ্ছিল না। তাই অনেক কষ্টে রাজি করিয়ে তবেই বেরোয় স্নেহাশিস। রাস্তার মোড়ে নেমে একটা ট্যাক্সি দাঁড় করায় ও। ট্যাক্সিতে উঠে বলে, ট্যাক্সি, রিপন স্ট্রিট চলো। গাড়ি চলছে উদ্যম গতিতে। রাস্তা প্রায় ফাঁকা। বিকেলের রোদ এসে পড়েছে ওর মুখে। স্নেহাশিস বারবার আংটির দিকে তাকাচ্ছিল। আর কিছু একটা ভেবেই তার চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। রিপন স্ট্রিটে পৌঁছে ট্যাক্সিকে ভাড়া মিটিয়ে সোজা চলল সেই কিউরিওর দোকানে। দোকানে ঢুকে দেখে সেই এক সপ্তাহ আগের লোকটাই আছে। সর্দারজি, শুনিয়ে তো। গলার স্বর উঁচিয়ে ডাকল স্নেহাশিস। একজন লম্বা বলবান পাঞ্জাবি ভদ্রলোক এসে উপস্থিত হলেন। মোটামুটি পরিষ্কার বাংলাতে বললেন, হ্যাঁ বলুন, কি লাগবে? স্নেহাশিস বলল, কিছু লাগবে না, শুধু একটা জিনিস ফেরত দিতে এসেছি। টাকা ফেরত লাগবে না, আপনি বরং জিনিসটা নিয়ে নিন। আচ্ছা দেখেন। স্নেহাশিস তার ডান হাতের তর্জনী থেকে আংটিটা খুলে দিল সর্দারজির হাতে। তিনি ঘুরিয়ে নাড়িয়ে দেখে বললেন, এটা তো আমাদের দোকানের জিনিস নয়। সে প্রথমটা শুনে বেশ অবাক হলো। ফের ওর বুক পকেটে রাখা বিলটা দেখিয়ে বলল, এই দেখুন। সর্দারজি খুব ভালো করে বিলটা দেখে মিনিট খানিক কিছু চিন্তা করে বললেন, মনে পড়েছে, আপনি সেদিনকে নিয়ে গেছিলেন তাড়াহুড়া করে। দিন, তবে টাকা কিন্তু ফেরত হবে না। লাগবে না, আপনি এমনি রাখুন ওটা। বলে আংটিটা দিয়েই তৎক্ষণাৎ বেরিয়ে আসে ওখান থেকে। রাস্তায় বেরিয়ে আনন্দে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আহ, কি শান্তি লাগছে আজ তার। শরীরটাও বেশ ফুরফুরে। বেশি দেরি না করে ট্যাক্সি ডাকে ও। ট্যাক্সিতে উঠে বেশ আরাম করে বসে। এমন আরাম গত 4 দিনেও পায়নি। বিকেলের ফুরফুরে হাওয়া যেন মনকে শান্ত করে দিচ্ছে। স্নেহাশিস নিজের অজান্তেই হঠাৎ ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা জোরে ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার। চোখে তখন অগাধ ঘুম, যেন কতকাল ও ঘুমোয়নি। তাই ভালো করে কিছু ঠাহর করতে পারছিল না। আধমেলা চোখে দেখল তার চারপাশটা কেমন যেন স্যাঁতস্যাঁতে অন্ধকার। ও হাত পা নাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। কি ব্যাপার? কিছু বুঝে ওঠার আগেই ফের একটা ঝাঁকুনি খেল। এবার ওর দৃষ্টি সতর্ক।
কোথা থেকে যেন একটা মরা পচে যাওয়ার গন্ধ আসছিল। ওই মানুষ বা পশু মরে গেলে যেমন গন্ধ হয়, খানিকটা ওই রকম। স্নেহাশিস প্রচুর ভয় পেয়ে গেল। ও হাত পা নাড়াতে পারছে না, এমনকি মুখও। মমির মতন কেউ যেন ওকে বেঁধে ফেলেছে, কেবল চোখ খোলা। শ্বাস নিতেও বেদম কষ্ট হচ্ছিল ওর। কোথায় আছে, কিভাবে আছে, কিছুই বুঝতে পারছিল না। খালি মনে হচ্ছিল এই বুঝি দম বন্ধ হয়ে আসছে। ও বারবার নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করল এটা স্বপ্ন বলে, কিন্তু ভয় আর আতঙ্ক এমনভাবে চাপটে ধরেছে ওকে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝার উপায় নেই। শরীরটা আস্তে আস্তে যেন অবশ হয়ে আসছে। এদিকে অনিমেষ চলেছে ভবতোষ সরকারের বাড়ির দিকে। ওনাকেই জিজ্ঞেস করতে হবে এটা কি জিনিস। উনি একমাত্র আশা। অনিমেষের ফোনে ছবি আছে, অসুবিধা হবে না। ভবতোষ সরকার একজন মাইথোলজিস্ট, পুরাণ সম্পর্কে অগাধ জ্ঞান। তিনি 2 বছর মিশরেও কাটিয়েছিলেন। এটা তার পেশা, কিন্তু তার একটা শখ আছে। উনিও পুরনো জিনিস সংগ্রহ করেন, আর জ্যোতিষ নিয়েও একটু আধটু নাড়াচাড়া করেন। গিরিশ পার্কে পৌঁছে ডান দিকে টার্ন নিল গাড়িটা। কিছু দূর এগিয়ে একটা পুরনো দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। অনিমেষ গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে কলিং বেল টিপল। বার 2 বাজানোর পর একজন 65 বছর বয়সের ভদ্রলোক দরজা খুলে দিলেন। অনিমেষকে দেখে আনন্দে বলে উঠলেন, আরে অনিমেষ যে, কি ব্যাপার? তা ভুল টুল করে এই পথে নাকি? হ্যাঁ, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। অনিমেষ ঘরে ঢুকে পাশে রাখা চেয়ারটায় ধপ করে বসে পড়ল। ভবতোষ বাবুও বসলেন তার সামনে। অনিমেষকে চুপ করে থাকতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অনিমেষ, কিছু হয়েছে? তোকে খুব টেন্স দেখাচ্ছে। স্নেহাশিসের সাথে যা যা হয়েছিল তার সবটাই খুলে বলল ওনাকে। ভবতোষ বাবু শুনছেন, মাঝে মধ্যে একটু অবাকও হচ্ছেন। প্রায় অনেকক্ষণ ধরে সমস্ত কিছু বলার পর অনিমেষ ভবতোষ বাবুর হাত ধরে বললেন, জেঠু বাঁচাও, দয়া করে এর একটা কিছু উপায় বলে দাও। স্নেহাশিসের দিকে তাকানো যাচ্ছে না, ওকে বাঁচাতেই হবে। প্লিজ কিছু একটা করো। বলে খানিক চিন্তা করে নিলেন। তারপর হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পায়চারি করতে করতে তিনি জিজ্ঞেস করলেন, আংটিটা আছে নাকি? না, ওটা এখন আমার কাছে নেই। হ্যাঁ, তবে ওটার একটা ছবি আছে। বেশ, দেখা দেখি। অনিমেষ ফোন খুলে ভবতোষ বাবুকে ছবিটা দেখালো। ভবতোষ বাবু বেশ ভালো করে জুম করে ছবিটা উল্টে পাল্টে দেখতে লাগলেন। মিনিট খানিক ভালো করে পর্যবেক্ষণ করার পর বললেন, এই পাথরটা যে সে পাথর নয়। এর একটা বিশেষ গুণ আছে। যার কাছেই পাথর থাকে সে হয় রাজা হবে, না হয় কোনো হিংস্র জন্তু। এই পাথরকে সহজে নষ্ট করা যায় না। এটার উৎপত্তি সেই সুদূর ইজিপ্টে। অনিমেষ গভীর মনোযোগ দিয়ে সব কিছু শুনছে। ভবতোষ বাবু কথা থামিয়ে উঠে তার বইতে ঠাসা 2টো আলমারি খুলে কি যেন খুঁজলেন। তারপর একটা বেশ মোটা পুরনো বই নিয়ে এলেন। বইয়ের একটা নির্দিষ্ট পাতা খুলে অনিমেষকে দেখালেন তিনি। এই দেখ অনিমেষ, কিছু চিনতে পারলি? অনিমেষ চিনতে পেরেছে এটা সেই পাথরটা।
ছবির নিচে লেখা আছে নরমার। জেঠু, এই নরমার কে? এটা কি এই পাথরটার নাম? আদি রাজবংশের যুগে নরমার প্রথম রাজবংশের ফারাও ছিলেন। তিনি প্রথম ফেরাউন, যিনি উচ্চ এবং নিম্ন মিশরের ভূমি একত্রিত করেছিলেন। মিশরবিদদের দ্বারা পাওয়া একটি প্যালেট, অর্থাৎ ওই যেখানে আর কি প্রসাধনী পিষে ব্যবহার করা হতো, ওই প্যালেট থেকে দেখা যায় যে তাকে সাদা মুকুট পরিহিত এবং একদিকে শত্রুকে আঘাত করা, বিপরীত দিকে নরমার তার শত্রুদের মৃতদেহ জরিপ করার সময় লাল মুকুট পরেন। পরবর্তীকালে ঐতিহাসিকরা তার নাম বাদশাহদের তালিকা থেকে বাদ দিয়েছিলেন, তবে মিশর বিজ্ঞানীরা তার উল্লেখ করার মতো অনেক জিনিসই পেয়েছেন। এই পাথরটা ওই রাজার লাল মুকুটের পাথর, ভীষণ দামি। তিনি মানুষ মেরে তাদের নিয়ে ছেলে খেলা করতেন, তাই কেউ তাকে পছন্দ করত না। আর এই যে এই একটা ছবি দেখতে পাচ্ছিস, এটা ওনার ছবি, না মানুষ না পশু। আর ওই লেখা ওই যেটা আছে না, ওটার মানে হলো তোমার সময় আমার হাতে বাঁধা। এটা একটা অভিশপ্ত আংটি, এটাকে বর্জন করে শ্রেয়। সব শুনে অনিমেষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। গলা যেন বুঝে আসছে তার। এইসব কি শুনল? কম্পিত গলায় প্রশ্ন করল, তবে কি এর থেকে বাঁচার কোনো উপায় নেই জেঠু? আমি তো কোনো কিছু উপায় দেখছি না। এটা নষ্ট করা সম্ভব নয়। এটার মধ্যে প্রভূত শক্তি বিরাজ করছে। যে এটাকে নষ্ট করার চেষ্টা করবে তার মৃত্যু অবধারিত। আর এটাকে ত্যাগ করাও সম্ভব নয়, কারণ যাকে এই আংটি একবার নিশানা বানায় তাকে শেষ করেই তার থেকে বিদায় নেয়। এর থেকে বাঁচার উপায় আমার জানা নেই। শেষের কথাগুলো অনিমেষকে বিষণ্ণ করে দিল। বুকের ভেতরটা কেমন যেন হু হু করছে। হঠাৎ মনে পড়ল স্নেহাশিসের কথা। কেমন আছে এখন? তাই একটা ফোন করলো ওকে। স্নেহাশিসের মনে হলো ওর শরীর হঠাৎ খুব ভারী হয়ে উঠেছে। আচমকাই কেউ যেন ওকে সজোরে ঠেলা মারল। ও সর্বশক্তি দিয়ে চোখ খুলে দেখে ট্যাক্সি ড্রাইভার ওকে ডাকছে বারবার, কিন্তু ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে না। ও ভালো করে দেখার জন্য ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিল, কিন্তু সে যাকে দেখছে তার মুখটা কেমন বুনো শুয়োরের মতন, তবে মানুষের মতন চোখ আছে, কান আছে। স্নেহাশিস প্রচন্ড আতঙ্কে গাড়ির স্টিয়ারিং ধরে মারল এক টান। তারপর সব দিক যেন অন্ধকার হয়ে গেল ওর। এদিকে অনিমেষ বারবার ফোন করছে, কিন্তু ফোন তুলছে না সে। চিন্তা বেড়েই চলেছে ওর। কি করবে কিছু বুঝতে না পেরে রওনা দিল স্নেহাশিসের বাড়ির দিকে। যাওয়ার আগে ভবতোষ বাবুকে বলে গেল নিজের প্রাণ থাকতেও স্নেহাশিসের কিছু হতে দেবে না। অনিমেষ যখন ঠিক মাঝ রাস্তায়, তখন ওর ফোনে হঠাৎ স্নেহাশিসের ফোন আসে। ফোন ধরেই অনিমেষ বলে, আরে তোকে এতবার ধরে ফোন করছি, ফোনটা তুলবি তো? চিন্তা হয় তো নাকি? ওপার থেকে একটা অজানা গলায় কেউ বলল, হ্যালো, স্নেহাশিসের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি জলদি আসুন, আমরা ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, বিটি হাসপাতাল। অনিমেষের হাত থেকে ফোনটা পড়ে গেল। এ কি শুনল?
ভবতোষ জেঠুর কথাই কি শেষমেশ সত্যি হবে? ও কি সত্যিই বাঁচাতে পারবে না স্নেহাশিসকে? মিনিট দুয়েক পর সম্বিত ফিরতেই অনিমেষ সোজা চলে গেল বিটি হাসপাতালে, যেখানে স্নেহাশিস ভর্তি আছে। যেতে যেতে একবার ভাবল, স্নেহাশিসের মাকে কি একবার জানাবে? যদি দুশ্চিন্তা করে, থাক, ও আগে হাসপাতালে গিয়ে দেখুক কি ব্যাপার, তারপর হয় খবর দেওয়া যাবে। এসি গাড়ির মধ্যেও বসে ঘামছে অনিমেষ। বারবার মনে হতে লাগলো, কিছু যদি হয়ে যায় ছেলেটার। ভবতোষ জেঠুর কথা বারবার মনে পড়ে যাচ্ছে ওর। মিনিট 10 মধ্যেই হাসপাতালে পৌঁছে যায় অনিমেষ। পৌঁছে কোনো রকমে গাড়ি থেকে নেমে দৌড় দেয় হাসপাতালের ভেতরে। সামনে একজন আগত নার্সকে দেখে জিজ্ঞেস করল, আচ্ছা আচ্ছা, এই মিনিট 20 আগে কোনো গাড়ি দুর্ঘটনায় আহত কেউ কি ভর্তি হয়েছে? তার নাম স্নেহাশিস। নার্স খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, নাম তো ঠিক জানি না, তবে একজন ভর্তি হয়েছেন। তার অবস্থা ভালো নয়, আইসিইউতে রাখা হয়েছে তাকে, 2nd ফ্লোরের বাম দিকে। কথাগুলো শুনে অনিমেষের মাথা ঘুরে গেল। ও ধপ করে বসে পড়ল বেঞ্চে। চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে গেল ওর। না, এখন জ্ঞান হারালে চলবে না। অনিমেষ নিজেকে শক্ত করল। ওকে যে বাঁচাতেই হবে স্নেহাশিসকে। এইভাবে কোনো অলৌকিক শক্তি বিজ্ঞানের কাছে জিতে যেতে পারে না, কিছুতেই না। মনে মনে ভগবানকে স্মরণ করল সে। বেশি সময় নষ্ট না করে দৌড় দেয় 2nd ফ্লোরের দিকে। গিয়ে দেখে স্নেহাশিস শান্তভাবে শুয়ে, মনে কোনো বিকার নেই। আশ্চর্যভাবে মুখে কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। ওকে ঘিরে দাঁড়িয়ে আছে 2জন ডাক্তার আর 2জন নার্স। মুখে ওর অক্সিজেন মাস্ক লাগানো, সেলাইন চলছে 2টো। অনিমেষ দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলে একজন নার্স এসে তাকে বাধা দেয়। আরে কি করছেন কি? আপনি এভাবে ঢুকতে পারেন না, দেখছেন না ডাক্তারবাবুরা ভিতরে কাজ করছেন। আর এটা আইসিইউ, আপনাকে বাইরেই অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। কিন্তু ও কেমন আছে এখন? মানে মানে ভালো হয়ে যাবে তো? দেখুন, এখন কিছু বলা যাচ্ছে না। 48 ঘন্টা না কাটা অবধি কিছু বলা যাবে না। বুকটা ধড়াস করে উঠল। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, যিনি ওকে ভর্তি করলেন উনি কি আছেন এখানে? হ্যাঁ, ওই যে সামনের বেঞ্চে দেখুন, ওখানে বসে আছে। অনিমেষ একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখল একজন মাঝবয়সী লোক বসে আছে, চোখে চশমা, ফোন নিয়ে কিছু একটা করছে। অনিমেষ এগিয়ে গিয়ে বলল, নমস্কার, আপনি কি স্নেহাশিসকে এখানে ভর্তি করেছেন? লোকটি মাথা তুলল, চশমার মধ্যে দিয়ে ভালো করে জরিপ করলো অনিমেষকে। তারপর ভরা গলায় বলল, হ্যাঁ, তবে আপনি? অনিমেষ নিজের পরিচয় দেওয়াতে লোকটা উঠে পড়ল। হ্যাঁ, আমি এখানে ওনাকে নিয়ে আসি। আসলে ব্যাপারটা শুনুন, আমি তখন দোকানে যাচ্ছিলাম। একটা ট্যাক্সি খুব স্বাভাবিকভাবেই আসছিল। হঠাৎ করে জানি না কেন গাড়িটার খুব স্পিড বেড়ে যায়, আর উল্টো দিকে আসছিল একটা লরি। তারপর এই অ্যাক্সিডেন্ট। ড্রাইভার কোথায়? ভদ্রলোকটি অবাক হয়ে গেলেন বেশ। খানিক মাথা চুলকে বললেন, কই, কেউ তো ছিল না। দাঁড়ান 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 দাঁড়ান, ড্রাইভারকে তো দেখতে পাইনি। শুধু দেখলাম ইনি শুয়ে আছেন, আর এনার মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। এবার অনিমেষের অবাক হওয়ার পালা।
ট্যাক্সি চলছে কিন্তু ড্রাইভার নেই, এও কি সম্ভব? একটা হতে পারে যে উনি দূরে কোথাও ছিটকে পড়েছিলেন, অথবা উনি সুযোগ বুঝে গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যান। ছি, ভীষণ রাগ হলো ড্রাইভারের উপর। যাক, এইসব ভেবে লাভ নেই। লোকটির থেকে বিদায় নিয়ে অনিমেষ এলো নিচে। ভাবছে কি করবে। জানাবে কি কাকিমাকে? না, জানানোটা দরকার। ফোন করলো স্নেহাশিসের মাকে। প্রথমটায় কেউ তুলল না, দ্বিতীয়বার ফোন করল। হ্যালো অনিমেষ, বলো। অনিমেষের গলা কাঁপছে। কিভাবে বলবে? ও তো কাকিমাকে কথা দিয়েছিল নিজের প্রাণ থাকতে কিছু হতে দেবে না স্নেহাশিসকে। কথা সে রাখতে পারেনি। হ্যালো অনিমেষ, হ্যালো। ও নিজেকে শক্ত করে বলল, হ্যালো কাকিমা, আমি বলছি স্নেহাশিসের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো কাকিমা, শুনছেন? হ্যালো হ্যালো। কয়েক সেকেন্ড পর উত্তর এলো, কেমন আছে? তুমি চিন্তা করো না, আমি আছি এখানে। তুমি শুধু ভগবানকে ডাকো। তোমাকে এখানে আসতে হবে না, আমি সব সামলে নিচ্ছি। মিনিট দুয়েক কথা বলার পর ফের উপরে এলো অনিমেষ। দেখল একজন ডাক্তার আইসিইউ রুম থেকে বেরোচ্ছে। ও গিয়ে নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করল, স্নেহাশিস কেমন আছে এখন? আচ্ছা ডাক্তারবাবু, ও ও বাঁচবে তো? এখন স্টেবল, কিন্তু 48 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। আচ্ছা ডাক্তারবাবু, আমি যদি রাতে এখানে থাকি ওর পাশে, আপনার কোনো আপত্তি নেই তো? খানিক চিন্তা করে উত্তর দিল, ঠিক আছে, অসুবিধা নেই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডাক্তার চলে গেলে ও রুমের বাইরে রাখা বেঞ্চে বসল। ভাবতে লাগলো কি করবে, কিভাবে ওই ভয়ঙ্কর আংটির থেকে ওকে রক্ষা করবে। এইসব চিন্তা করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। হঠাৎ অনিমেষ দেখল একটা বিশাল বড় হাঁড়ি। সেটার মধ্যে কোনো একটা তরল পদার্থ ফুটছে টকবক করে, কিন্তু হাঁড়ির নিচে কোনো আগুন নেই। আর সেই তরল পদার্থ থেকে নির্গত হচ্ছে দম বন্ধ করা বিষাক্ত গন্ধ, অনেকটা সালফিউরিক বা নাইট্রিক অ্যাসিডের মতন। অনিমেষ খালি দূর থেকে হতবম্বের মতন দেখছে। এবার দেখল কয়েকজন লোক, অনেকটা মিশরীয়দের মতো দেখতে, হাতে পায়ে কেমন রং মাখা, একটা লোককে ধরে আনছে। তারপর দেখল ওই লোকটার মাথার মুকুটটা খুলে একজন ফেলে দিল ওই তরলের মধ্যে। তারপর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। চারিদিক কাঁপিয়ে একটা কান ফাটানো বোমার শব্দ, তারপর সব ধোঁয়া। শুনছেন? আপনি কি আজ এখানে থাকবেন? হ্যালো, শুনছেন? অনিমেষ চোখ খুলে দেখে একজন নার্স তাকে ডাকাডাকি করছে। ওর ঘোর কাটতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। তারপর উঠে বসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো। রাতের ডিনার শেষ করে ও স্নেহাশিসের বেডের পাশে রাখা একটা চেয়ারে ঘুমিয়ে পড়ল। রাত তখন 12টা বা 1টা। হঠাৎ অনিমেষের একটা খুট করে শব্দে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে চারিদিকে কেমন একটা অন্ধকার, কিন্তু ও তো নাইট বাল্ব জ্বালিয়েছিল। তবে কেউ বন্ধ করল নাকি? যাই হোক, ও খুব বেশি মাথা না ঘামিয়ে ফের শুয়ে পড়ল। আসলে খুব ঘুম পেয়েছিল ওর, যা ধকল যাচ্ছে এই কয়েকদিন। মিনিট খানিক পর আবার সেই আওয়াজ।
এবার ওর খুব পাশ থেকে এলো। অনিমেষ উঠে বসল, হাতে ফোনটা নিয়ে টর্চ জ্বালালো। জ্বালানোর পর যা দৃশ্য দেখল তাতে ওর হাড় হিম হয়ে গেল। ওর মাথার বুদ্ধিগুলো একে একে লোপ পেতে শুরু করলো। গলার স্বর রুদ্ধ। ও দেখল একটা লাল আলো পুরো রুমটাকে আচ্ছাদিত করে দিয়েছে, আর সেই লাল আলোটা বেরোচ্ছে স্নেহাশিসের আংটি থেকে। স্নেহাশিস যেমন শুয়েছিল তেমনই আছে। আলোর তীব্রতা ভীষণ, কিন্তু ওর চোখে লাগছে না কেন? আর সেই মিষ্টি আলো থেকেই নির্গত হচ্ছে সরু লিকলিকে কালো সাপ। হ্যাঁ, ঠিকই দেখছে, সরু সাপ। কি বিভৎস তার মুখ! মুখ থেকে বেরিয়ে আসছে বারবার লম্বা চেরা টকটকে লাল জিভ। সাপগুলো যেন ওর দিকেই এগিয়ে আসছে। অনিমেষ পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ও দেখল কয়েকটা সাপ আগেই ওর পাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। ওরা ওখানেই থেমে থাকেনি, আস্তে আস্তে উপরে উঠে আসছে। প্রথমে কোমর, তারপর পেট, তারপর বুক, সব শেষে মুখ। শুধু অনিমেষের ঠিকরে বেরিয়ে আসা ভয়ার্ত চোখ দুটোই কেবল দেখা যাচ্ছে। অনিমেষ প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু পারল না। গলা শুকিয়ে কাঠ, কোনো আওয়াজ বেরোচ্ছে না। ওর শরীর আস্তে আস্তে অবশ হয়ে আসছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও শেষবারের মতন আঘাত করতে হয়। অনিমেষ নিজের সমস্ত শক্তি দিয়ে মুখ থেকে সাপটাকে ছাড়িয়ে জোরে চিৎকার করে উঠল, হেল্প, হেল্প, বাঁচাও, বাঁচাও আমাকে। কয়েক সেকেন্ড পরে একজন নার্স দ্রুত পায়ে ঢুকে লাইট চালালো। নার্স ওই দৃশ্য দেখে অবাক। অনিমেষ নিজেকে জাপটে ধরে চিৎকার করছে। ততক্ষণে একজন ডাক্তারও এসে গেছেন। কি হয়েছে জিজ্ঞেস করাতে অনিমেষ বলল, ডাক্তারবাবু, আমায় বাঁচান, ওরা আমায় মেরে ফেলবে। আমি কিছুতেই হাত পা নাড়াতে পারছি না। বাঁচান, বাঁচান আমাকে। ডাক্তারবাবু নাড়ি পরীক্ষা করে বললেন, ভয়ের কিছু নেই, আপনার স্লিপিং প্যারালিসিস হয়েছিল, কিছুক্ষণ পর আপনা হতেই ঠিক হয়ে যাবে। আমি আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি, খেয়ে ঘুমন। ডাক্তার যাই বলুক, ওর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, কারণ ও নিজেও একজন ডাক্তার। ও বোঝে। বাধ্য হয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা ওঠার পর ও এগিয়ে গেল স্নেহাশিসের বেডের দিকে। দেখল স্নেহাশিস ঘুমিয়ে আছে, ওর জ্ঞান নেই কাল থেকে। ওর আংটির দিকে তাকালো অনিমেষ। সকালের আলোয় কতটা সাধারণ লাগে আংটিটাকে। এমন সময় অনিমেষ দেখল ওর ফোনটা রিং হচ্ছে। পকেট থেকে বের করে দেখে রাজীব ফোন করছে। রাজীব ও অনিমেষ ছোটবেলার বন্ধু। ও এখন কেমিস্ট্রির প্রফেসর। অনিমেষ ফোন করে কিছুক্ষণ কথা বলার পর স্নেহাশিসের বিষয় নিয়ে আলোচনা করতে বসল। রাজীব শুনে একদম অবাক। বিজ্ঞানের যুগে এও সম্ভব? কিছুক্ষণ ভেবে রাজীব বলল, আচ্ছা, তোকে আমি একটা লিকুইড দেব, ওটার মধ্যে আংটিটা দিয়ে দিস। এটাই হয়তো শেষ উপায়, দেখা যাক কি হয়। আচ্ছা, তুই ওখানে থাক, আমি আসছি। অনিমেষ ঠিক বুঝল না রাজীব ঠিক কি করতে চায়। কিছুক্ষণের মধ্যে রাজীব হাসপাতালে উপস্থিত হল। তার হাতে একটা কাঁচের শিশি। ও অনিমেষের হাতে ওটা তুলে দিয়ে স্নেহাশিসকে দেখে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আর হ্যাঁ,
আংটিটা গঙ্গার জলে ডুবিয়ে তবেই দিস কিন্তু। অল দ্য বেস্ট। কিন্তু এই শিশিতে যে কি আছে কিছুই বুঝতে পারল না ও। রাজীবও তেমন খোলসা করে কিছুই বলেনি। বিকেল হতে এখনো অনেক দেরি। হঠাৎ ও মেঘের গর্জন শুনতে পেল। বৃষ্টি এলো নাকি? তারপর আচমকাই ও লক্ষ্য করল আশেপাশের পরিবেশটা কেমন যেন পাল্টাতে শুরু করেছে। ওর চোখের সামনেই সব কিছু ঘটতে লাগলো। এখন আর স্বপ্নে নয়, এটা যে বাস্তব, ভীষণ বাস্তব। হঠাৎ দেখল ও এক পিরামিডের মধ্যে এসে পড়েছে। সামনে একটু দূরে একটা মমির সমাধি, তার উপর শুয়ে স্নেহাশিস। এরপরের দৃশ্যগুলো কোনো বিজ্ঞান মনস্ক চিন্তাধারার মানুষকে এক নিমেষে ওলট পালট করে দিতে পারে। স্নেহাশিস হঠাৎ আকাশে ভাসতে শুরু করেছে, আর ওই সমাধির ঢাকনাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। তারপর হঠাৎ সেই সাপগুলো বেরিয়ে আসতে লাগলো মমির ভেতর থেকে। তাদের মধ্যে থেকে হাড় হিম করার মতো শব্দ শোনা যাচ্ছে। আচমকাই ওই সাপগুলো একটা কাঁচের শিশি তুলে নিল। এক নিমেষের মধ্যে অনিমেষে সমস্ত কিছু মনে পড়ে গেল। সর্বনাশ, এটা যদি তারা ভেঙে দেয় তাহলে ও কোনো দিন আর স্নেহাশিসকে বাঁচাতে পারবে না। শিশিটাকে নেওয়ার জন্য যেই এগোলো, অমনি একটা সাপ এসে তার পাকে জড়িয়ে ধরল শক্ত করে। মনে হচ্ছিল এই বুঝি হাড় ভেঙে যাবে। অনিমেষে যা মনে হয়েছিল তাই হলো। শিশিটাকে উপর থেকে দড়াম করে আছড়ে পেল সাপগুলো। চোখের নিমেষের মধ্যেই সমস্ত আশা দপ করে জ্বলেও নিভে গেল। সাথে সাথে শুনতে পেল বিকট এক হাসির শব্দ। সাপগুলোকে দেখে মনে হলো ওরা যেন আনন্দে নাচছে। কিন্তু অনিমেষও ছাড়বার পাত্র নয়। ও এমন কিছু একটা ঘটবে তা আগে থেকে আন্দাজ করে রেখেছিল। তাই একটা ছোট্ট শিশির মধ্যে কিছুটা তরল আলাদা করে ঢেলে নিয়েছিল। সময় নষ্ট না করে ওই আংটিটা পকেটে রাখা গঙ্গার জলে ধুয়ে ফেলে দিল ওই শিশির মধ্যে। তারপর অতি দ্রুততার সাথে তার ছিপি বন্ধ করে ছুঁড়ে দিল মমিটার দিকে। কান ফাটানো এক বিস্ফোরণ। অনিমেষ দেখল চোখের নিমেষের মধ্যে কালো সাপগুলো অদৃশ্য হতে শুরু করেছে। তার পায়ের বাঁধনও আলগা হচ্ছে ধীরে ধীরে। তার সাথে শুনল রক্ত জল করা আর্তনাদ আর হাহাকার মেশানো শব্দ। মনে হচ্ছিল কোনো এক পিশাচিনীর উপর জ্বলন্ত আগুন ছুঁড়ে দেওয়া হয়েছে। তারপর হঠাৎ করেই সমস্ত কিছু চোখের নিমেষে উড়ে গেল। অনিমেষ ধপ করে মাটিতে পড়ে জ্ঞান হারাল। তারপর যখন জ্ঞান এলো, ও দেখল ওই হাসপাতালে একটা বেডে শুয়ে আছে। তড়ি ঘড়ি করে উঠতে যেতেই নার্স বাধা দিয়ে বলল, এই 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 উঠবেন না, উঠবেন না, ডাক্তারবাবু বারণ করেছেন। এদিকে অনিমেষের ধৈর্য আর ধরছে না। কেমন আছে স্নেহাশিস? 5 মিনিট পর ডাক্তারবাবুকে আসতে দেখতেই এক নিঃশ্বাসে জিজ্ঞেস করল স্নেহাশিসের কথা। ডাক্তারবাবু হেসে উত্তর দিলেন, ভালো আছে, জ্ঞান ফিরেছে, আপনার খোঁজ করছিল। দাঁড়ান, এই ওষুধটা খেয়ে আপনি ওর কাছে যেতে পারবেন। অনিমেষ জলদি ওষুধ খেয়ে ছুটল স্নেহাশিসের ঘরে। ঘরে ঢুকে দেখে স্নেহাশিস বিছানায় বসে স্যুপ খাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। অনিমেষকে আসতে দেখে জিজ্ঞেস করল, কি রে, কোথায় ছিলিস? আর আমি এখানে এলাম কিভাবে? সব বলবো, আগে তুই সুস্থ হয়ে বাড়ি চল। কিন্তু একটা খটকা অনিমেষের মধ্যে ছিল, ওই তরলটা আসলে কি? ফোন করলো রাজীবকে।
কাজ হয়েছে শুনে সেও খুব খুশি। অনিমেষ নিজের কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করল, আচ্ছা, ওতে কি ছিল বলতো? সব থেকে শক্তিশালী অ্যাসিড অ্যাকোয়ারিজিয়া, যা সোনা আর প্ল্যাটিনামকে খুব সহজেই দ্রবীভূত করে। আর সব থেকে বড় ব্যাপার, তুই জল মিশিয়ে সেটা অ্যাসিডের মধ্যে দিয়েছিলিস। আর তুই তো জানিস গাঢ় আর স্ট্রং অ্যাসিডের সাথে জলের রিয়াকশন। ও আচ্ছা আচ্ছা, তাই ওইভাবে অত জোরে একটা বিস্ফোরণ হলো। হ্যাঁ ঠিক তাই, কিন্তু এত সহজে হবে সেটা বুঝতে পারিনি। তাহলে শেষমেশ বিজ্ঞানী জিতল তো? কথা শেষে ফোন রেখেই ও দৌড় দিল ডাক্তারের কাছে। পৌঁছে জিজ্ঞেস করল, আচ্ছা ডাক্তারবাবু, আমি কিভাবে ওই অবস্থায় এলাম? ডাক্তারবাবু খানিকটা অবাক হয়ে গেছিল প্রথমে, তারপর বলল, হঠাৎ তোমাদের ঘর থেকে একটা কিছু ফাটার শব্দ শুনতে পাই। তখন সবাই মিলে দৌড়ে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, আর তোমার পাশ থেকে এই 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 জিনিসটা কুড়িয়ে পেয়েছি। বলে আংটির ভাঙা দুটো টুকরো অনিমেষের হাতে দেয়। আর সাথে সাথেই অনিমেষের মাথাটা কেমন যেন ঘুরে গেল। এ কি দেখছে সে? শেষ হলো আমাদের আজকের গল্প মিশরীয় আংটি। গল্প লেখক শুভম গুচ্ছাইত, গল্প কথক এবং স্নেহাশিস আমি সায়ন, অনিমেষ রাহুল, ভবতোষ সরকার পার্থ, সর্দারজি চিঞ্জিত, রাজীব দীপঙ্কর, নার্সের ভূমিকায় শিল্পা এবং মধুরিমা, ডক্টর শঙ্কর, স্নেহাশিসের মা সুতপা, অন্যান্য চরিত্রে সূর্য। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন, সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী শুভম গুচ্ছাইতকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। আমাদের গল্প নিয়মিত শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।